কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো। সকলেই বাড়িতে আছো এবং সুপ্রিয় শিক্ষার্থীরা, সহকারী শিক্ষক চারাখালী এমএল মাধ্যমিক বিদ্যালয়, আমি তোমাদের সকলকে জানাই চারাখালী এমএল মাধ্যমিক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, গণিত বিষয়ে কিভাবে সারণী থেকে প্রচুরক নির্ণয় করা যায় সেটা আমরা শিখব। সারণী থেকে কিভাবে প্রচুরক নির্ণয় করা যায় সেটা আমরা আজকে পাঠে শিখব। প্রিয় শিক্ষার্থী, ক্লাসে সংযুক্ত হয়ে গেছো, আমি একটু দেখে নিতে চাই তোমরা আজকের ক্লাসে কে কে সংযুক্ত হয়েছো। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের একটু দেখতে সংযুক্ত আছো, আমি সেটা একটু দেখতে যাচ্ছি। তোমরা একটু কমেন্টে জানিয়ে দেবে কে কোথা থেকে সংযুক্ত হয়েছো, এটা একটু একটু কমেন্টে জানিয়ে দেবে। আশা করছি তোমরা কাজটা দ্রুত করবে। আমি একটু দেখে নিতে চাই আমার কথা ভালো শুনতে পাচ্ছ কিনা, সেটা একটু কমেন্টে জানিয়ে দিলে আমার একটু সুবিধা হয়। আমি ওকে, এই সমস্যাটা আমি আমাদের স্কুলের একটি ক্লাসরুমে আছি, এখানে বসেই। ওকে, হয়ে যাও। আজকের ক্লাসে আমরা যে পাঠটি শিখতেছি নিশ্চয়ই ক্যালকুলেটরের প্রয়োজন হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আর দেরি না করে আমরা ক্লাসে চলে যাব এক্ষুনি। যাই হোক, আমরা সামনের দিকে এগোতে থাকি। আমার লাইভে আমি দেখতে পাচ্ছি না
অন্য একটা মোবাইল দিয়ে আমি লাইভে আছি, যার জন্য আমি না। দেখা যাক, তারপরেও দেখি। ভালো বুঝতেই পারছি না। আচ্ছা, যাই হোক, আমরা ক্লাসে ফিরে যাই। প্রিয় শিক্ষার্থীরা, ওকে, তাহলে আজকে আমরা যে ক্লাসটি নিতে যাচ্ছি তোমরা ইতিমধ্যে জেনে গেছো, নিশ্চয়ই বই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে গেছো। সুতরাং আজকে আমরা দেরি না করে আমরা প্রচুরক নির্ণয় আমরা শিখব। প্রথমে জেনে নেওয়া হলো যে আমাদের প্রচুরক নির্ণয় করতে হলে, আমাদের সারণী থেকে প্রচুরক নির্ণয় করতে হলে আমাদের একটা সূত্র জানার প্রয়োজন আছে। সেই সূত্রটি আমরা আগে একটু জেনে নিই। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে সেটি হচ্ছে L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। আচ্ছা, এই সূত্রটি যদি আমাদের জানা থাকে তাহলে আমরা আশা করি এই অংশটি যথাযথ আমরা কাজ করে যেতে পারবো। চিহ্নগুলো আমরা ব্যবহার করেছি, ইংরেজি বর্ণ ব্যবহার করেছি। এগুলোর প্রত্যেকটির যেটা অবশ্যই জানা দরকার, যেটা হচ্ছে তোমার এখানে আছে যে প্রচুর L ইনটু H। এলটা কি? এলটা হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন মান। প্রচুরক শ্রেণীর মান পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। এরপরে F2 যেটা আছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। এবার আছে H প্রচুরক নির্ণয় করতে হলে যে আমরা যে সূত্রটা জানি সেই সূত্রের ব্যাখ্যাটা আমরা জানলাম। সূত্রের ব্যাখ্যাটা জানা অতি জরুরি। আমরা ব্যাখ্যাটা জানলাম। এটা আরেকবার একটু বলি। এল হচ্ছে শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। পরেরটা এফ, আবার এইচ হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। তাহলে আমরা এর ব্যাখ্যাটা জেনে গেলাম। এই সারণী থেকে কিভাবে আমরা প্রচুরক নির্ণয় করতে পারি সেটা আমরা এখন জেনে নেব। কিভাবে? প্রিয় শিক্ষার্থীরা, এটা যখন আমরা বুঝতে পেরেছি তখন এই অংশটা আমি মুছে ফেললাম। এই অংশটা আমি মুছে ফেলি। এখন আমরা কি করব? আমরা এখন এই যে সারণী দেওয়া আছে এই সারণী থেকে আমরা কি করব? এই সারণী থেকে আমরা প্রথমে প্রচুরক শ্রেণী নির্ণয় করব। প্রথম কাজ হচ্ছে প্রচুরক শ্রেণী নির্ণয়। প্রথম কাজ প্রচুরক শ্রেণী নির্ণয় করব। তারপরে যে কাজটি করব আমরা সেটা করব যে প্রচুরক নির্ণয় করব। প্রচুরক নির্ণয় করব। তাহলে প্রথম ধাপ হচ্ছে এটা। তারপরে ধাপে আমরা প্রচুরক নির্ণয়টা পরে আসবো। আগে কি করব? আগে আমরা প্রচুরকটা নির্ণয় করব, তারপরে প্রচুরক শ্রেণী নির্ণয় করে তারপরে প্রচুরক নির্ণয় করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা কি করতে? প্রচুরক শ্রেণী নির্ণয় করতে হলে একটা সহজ
নিশ্চয়ই তোমরা জানতে পারছো বা দেখে বুঝতে পারছো কোন শ্রেণীতে প্রচুরক গণসংখ্যা সর্বাধিক কোন শ্রেণীতে আছে। আমি আজকে কমেন্ট সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে কমেন্টে ভালো দেখতে পাচ্ছি না, আসলে আমি আজকে যে মোবাইলটা দিয়ে দেখছি সেটা ভালো বোঝা যাচ্ছে না। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তারপরেও তোমরা কমেন্টে জানিয়ে দাও, আমি পরবর্তীতে এটার উত্তর দেওয়ার চেষ্টা করব। যে তোমরা কে কে কমেন্ট করেছিলে তার জবাব আমি পরে দিব। ওকে শিক্ষার্থীরা, তাহলে আমরা নিশ্চয়ই এখানে গণসংখ্যা সর্বাধিক কত আছে? 12 আছে কোন শ্রেণীতে? 12 আছে কোন শ্রেণীতে? দেখো এখানে ভালো করে দেখো, 12 কোন শ্রেণীতে? 61 থেকে 70 নাকি? নিশ্চয়ই বুঝতে পারছো 61 থেকে 70 শ্রেণীতে আছে। তাহলে আমরা এখানে সেটা প্রচুরক শ্রেণী আগে নির্ণয় করব। তাহলে গণসংখ্যা সর্বাধিক 12, গণসংখ্যা সর্বাধিক 12 আছে। দেখো এখানে 61 থেকে 70 শ্রেণীতে। অতএব প্রচুরক শ্রেণী তাহলে কি হবে? অতএব প্রচুরক শ্রেণী 61 থেকে 70। তাহলে আমি বলেছিলাম যে আগে প্রচুরক শ্রেণী নির্ণয় করব। তাহলে প্রচুরক শ্রেণী আমাদের নির্ণয় হলো। এবার প্রচুরক নির্ণয়ের সূত্র লিখে আমরা মানটি বসিয়ে দেব। প্রচুরক নির্ণয়ের সূত্র লিখব। প্রচুরক নির্ণয়ের সূত্র আমরা একটু ইতিপূর্বে জেনে নিয়েছি। প্রচুরক নির্ণয়ের সূত্রটা কি আমি আবার লিখি। অতএব প্রচুরক সমান L প্লাস F1 প্লাস F2 গুণ H। তাহলে এটা যদি হয় তাহলে আমরা কি করব? দেখো এখানে আমরা কি করতে পারি, L এর মানটা কি প্রচুরক শ্রেণীর আমরা কি শিখেছিলাম? L এর মানটা কি শিখেছিলাম? L এর মানটা কি শিখেছিলাম? প্রচুরক শ্রেণীর নিম্ন মান, নিম্ন সীমা। এখন প্রচুরক শ্রেণী এটা কত? মানে 61 থেকে 70। তাহলে এর নিম্ন মান কোনটা হবে? এর নিম্ন মান কোনটা হবে নিশ্চয় তোমরা জানো। কত হবে? একটু কমেন্টে একটু জানিয়ে দাও নিম্ন মান কত হবে। নিম্ন মান নিশ্চয়ই এখানে কত? 61। এই এখন প্লাস F1 আমরা কি জেনেছিলাম? F1 এর মান কত হবে প্রিয় শিক্ষার্থীরা? F1 এর মান কত? F1 সমান এখানে কি শিখেছিলাম আমরা? যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। এখানে পাশে যদি লিখে নিতে চাও যে এখানে L টা হচ্ছে 61, F1 এর মানটা হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, মানে আগেরটা কোনটা হবে? এইটা প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, তাহলে আগেরটা আছে কত? 8। নিশ্চয়ই তোমরা এটা জানো। F2 সমান হবে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। পরবর্তী শ্রেণীর গণসংখ্যা কত আছে দেখো, কত হলো? 3। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। আর H এর মান আমরা শ্রেণী ব্যবধান এখানে আছে কত আমরা জানি সবাই, কত জানি? 10 প্লাস 3 ইনটু 10। খেয়াল করো সবাই, নিশ্চয়ই এটা পারবে। 61 প্লাস
এখানে আমি একটু 4 আর 10 গুণ 40 আর এখানে কত 4 আর 3 কত 7, নিশ্চয়ই আমরা এটা জানি। এবার কাজ হচ্ছে এটা তাহলে তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও ঝটপট যে এইটা 40 কে 7 দিয়ে ভাগ করলে কত হয় এবং সেটা 41 এর সাথে যদি যোগ করে একটু ঝটপট কমেন্টে জানিয়ে দাও। আমি একটু দেখতে চাচ্ছি কে কে তোমরা এই উত্তরটা আমি সমাধান করার আগে তোমরা এই উত্তরটা দিতে পারছো। একটু দেখি, দ্রুত দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিবে এটা ভাগ করলে কত হয়। দেখি কে কে উত্তর দিচ্ছ। হ্যাঁ, দেখতে পাচ্ছি না আমি এখন। যাই হোক, আমি সমাধান করছি, একটু মিলে নাও। ক্যালকুলেটারে হিসাব করো যে 40 ভাগ কত 7, 40 ভাগ 7 হলে হবে তোমার দেখো কত হচ্ছে। 40 ভাগ 7 হলে 5.7 পয়েন্ট সামথিং আসবে হয়তো। এখানে 5.7 পর্যন্ত লিখলে হবে। এবার দেখো পরের যে অংশটি তাহলে নিশ্চয়ই এটা যদি যোগ করে দিই, যোগ করলে কত হবে একটু কমেন্টে জানিয়ে দাও। 66.7। ওকে প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা সহজে এই মানটা পেয়ে গেলাম। এটা দিয়ে এটা ভাগ করা যা হবে সেটা যদি এই 61 এর সাথে যোগ করা হয় তাহলে আমার উত্তরটা আমরা পেয়ে গেছি। ওকে, তাহলে আমাদের আজকে পাঠের যে অংশটুকু আমাদের শেখার ছিল আমরা সেটি এখনই আমরা শিখে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এই অংশ থেকে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারো যে স্যার এটা আমি বুঝি নাই, বা সেরকম যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যেটুকু পাঠে অর্জন করার ছিল যে আমরা আজকে প্রচুরক নির্ণয় করা শিখব সারণী থেকে প্রচুরক নির্ণয় করা আমরা শিখলাম। কি করলাম? সারণী থেকে প্রচুরক নির্ণয় করতে হলে প্রথম যে কাজটি, সে কাজটি হচ্ছে প্রচুরক নির্ণয় আমরা প্রচুরক শ্রেণী নির্ণয় করা শিখব। তার পরবর্তীতে আমরা প্রচুরক নির্ণয় করব, সেটা আছে সূত্র লিখে মানগুলো বসিয়ে দেব। তাহলে প্রথমে আমাদের এটা জানা পরে আমরা প্রচুরক জানতে হবে। সূত্রের ব্যাখ্যা আমাদের খুব ভালো করে জানা প্রয়োজন, যে ব্যাখ্যাটা কি আছে এবং এইটা কি, এইগুলো যদি আমরা জানি তাহলে আমাদের সহজে এই মানগুলো আমরা বের করতে পারবো সহজে। তাহলে যদি আমরা এটা বের করতে পারি তাহলে আমরা এই সূত্রটা লিখে আমরা যদি মানগুলো বসিয়ে দেই তাহলে আমাদের উত্তরটা পাওয়া যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। মান a2 এর মানে এর পরবর্তী কোনো শ্রেণী থাকে না, এই পর্যন্তই শেষ, এর পরবর্তী কোনো শ্রেণী থাকে না। তখন আমাদের একটা বিষয় 12 - 0 হবে। তখন এখানে একটা জানার বিষয়, যদি এটা এর পরে আর কোনো শ্রেণী না থাকে, 12 এর পরে পরবর্তী শ্রেণী নাই, যদি না থাকে তাহলে এই স্থানটায় 0 হবে। এটা একটু জেনে রাখা ভালো। ওকে, তাহলে এই কয়টি অংশ আমাদের যদি জানি, প্রচুরক নির্ণয়ের সূত্র জেনে যদি ব্যাখ্যা করতে জানি, যদি প্রচুরক নির্ণয়ের শ্রেণী নির্ণয় করতে পারি, তাহলে আমরা অবশ্যই এই অংশটি সারণী থেকে কিভাবে প্রচুরক নির্ণয় করা যায় তাহলে আমরা সেটা খুব সহজে বের করতে পারবো। আশা করি প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আজকে লাইভে ছিলে তোমাদের এই বিষয়টা বুঝতে কষ্ট হয় নাই। পরবর্তীতে আমরা এই অংশের এটা নিয়ে আমরা চেষ্টা করব যে গণসংখ্যা বহুভুজ এবং অজীব রেখা কিভাবে আঁকতে হয়, গণসংখ্যা বহুভুজ এবং অজীব রেখা কিভাবে আঁকতে হয় সারণী থেকে, বা সারণী না থাকলেও যদি অবিন্যস্ত উপাত্ত থাকে সেখান থেকে সারণী তৈরি করে গণসংখ্যা বহুভুজ এবং অজীব রেখা কিভাবে আঁকতে হয় এর যে কোনো একটি অংশ নিয়ে আগামী ক্লাসে ঠিক
রবিবার 10:40 আমরা আবারও ক্লাসে সংযুক্ত হব সবাই। আশা করি সেই পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ আর নয়, সকলকে আবারও চায়াখালী এবং মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাসরুম থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ধন্যবাদ সকলকে।